গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। ইরানে স্বাভাবিক হতে চলেছে পরিস্থিতি, সীমিত আকারে চালু মোবাইল নেটওয়ার্ক। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার দায় ফের অস্বীকার করল মিয়ানমার। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যেসব দেশ একমত হবে না, সেসব দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হতে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি জানায়, শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যদি কোনো দেশ তার অবস্থানের বিরোধিতা করে তবে তাদের উপর নতুন করে শুল্ক আরোপ করা হতে পারে। তবে ট্রাম্প কোন কোন দেশের ওপর কী ধরনের শুল্ক আরোপ করা হতে পারে সে বিষয়ে নির্দিষ্ট কোনো কিছু জানাননি। পাশাপাশি তিনি কোন আইনি ক্ষমতা বলে এই শুল্ক আরোপ করবেন সেটিও স্পষ্ট করেননি। এদিকে ট্রাম্পের এই বক্তব্যের সময় মার্কিন কংগ্রেসের 11 সদস্যের একটি প্রতিনিধি দল ডেনমার্ক সফর করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দানকারী ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুন্স বলেন, পরিস্থিতির উত্তেজনা কমাতে ও স্থানীয়দের মতামত শুনে তা ওয়াশিংটনে পৌঁছে দিতেই তাদের এই সফর। ইরানের পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় এক সপ্তাহেরও বেশি সময় পর সীমিত আকারে মোবাইল নেটওয়ার্ক চালু করেছে তেহরান। এতে এসএমএস এর মাধ্যমে স্বল্প পরিসরে বার্তা আদান প্রদান করতে পারছেন দেশটির মোবাইল ব্যবহারকারীরা। তবে এখনও ফোন কল করা বা কথা বলার মতো শক্তিশালী মোবাইল নেটওয়ার্ক চালু করা হয়নি। একই সঙ্গে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও। তেহরানের কয়েকজন বাসিন্দার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। রাজধানী তেহরান সহ আশপাশের শহরগুলোতে বড় ধরনের বিক্ষোভ দেখা যায়নি। ইরানের উত্তরাঞ্চলীয় কাস্পিয়ান সাগরের তীরবর্তী এলাকাতেও পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গাজার অস্থায়ী শাসন ব্যবস্থা পরিচালনায় বোর্ড অব পিস এর সদস্যদের নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তবে নির্বাহী সদস্যের তালিকায় নেই ফিলিস্তিনের কোনো প্রতিনিধি। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে শান্তি পর্ষদ সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী, ইরাক যুদ্ধের খলনায়ক হিসেবে পরিচিত টনি ব্লেয়ার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বোর্ডের অন্য সদস্যদের মধ্যে আছেন অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক রুয়ান, বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও কাতারের কূটনীতিক আলী আল থাওয়ানি। আর বোর্ড অব পিসের নেতৃত্ব দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। প্রত্যেক সদস্যই গাজার স্থিতিশীলতার স্বার্থে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছে মিয়ানমার। শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতে আত্মপক্ষর সমর্থন শুরু করেছে মিয়ানমার। এ সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানকে বৈধ সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে উল্লেখ করেছে নেপিদো। মিয়ানমারের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের পর্যাপ্ত প্রমাণ দেখাতে পারেনি গাম্বিয়া। বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপনেও ব্যর্থ হয়েছে বলে দাবি করে দেশটি। শুনানিতে মিয়ানমার সরকারের প্রতিনিধি কো লাইং আইসিজের বিচারকদের বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বাস্তব পরিস্থিতি ও আদালতে উপস্থাপিত অভিযোগের মধ্যে কোনো মিল নেই। এর আগে গত সপ্তাহে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাউদা জেলো আদালতে অভিযোগ করেন, মিয়ানমার পরিকল্পিতভাবে গণহত্যামূলক নীতি প্রয়োগ করে রোহিঙ্গা মুসলমানদের নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও যা থাকছে। পাকিস্তানি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে পড়ে একই পরিবারের 14 জনের প্রাণহানি।
বিরতির পর আবারও স্বাগত। টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি দেশ। সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছেন লাখ লাখ মানুষ। শনিবার আল জাজিরা জানায়, গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টিতে দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক এবং জিম্বাবুয়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দেশগুলো। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মোজাম্বিকে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের শেষ ভাগ থেকে শুরু হওয়া অস্বাভাবিক বর্ষা মৌসুমে এখন পর্যন্ত ১০৩ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে প্রতিবেশী দেশ দক্ষিণ আফ্রিকার লিম্পোপো এবং এমপুমালাঙ্গা প্রদেশে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি ট্রাক খালে পড়ে নারী ও শিশুসহ এক পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার রাত ১১টার দিকে সারগোধার কাছে ঘালাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাতে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, যারা রাজধানী ইসলামাবাদ থেকে ফয়সালাবাদে একটি শেষকৃত্যের অংশ নিতে যাচ্ছিলেন। উদ্ধারকর্মীরা জানায়, ঘন কুয়াশার কারণে মূল মহাসড়ক বন্ধ থাকায় বিকল্প স্থানীয় রাস্তা ব্যবহার করছিল ট্রাকটি। পরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও ৬ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে চলমান বিক্ষোভ দমনে ফেডারেল অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার ২ প্রভাবশালী ডেমোক্র্যাট নেতার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন বিচার বিভাগ। এতে ট্রাম্প প্রশাসন ও ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলোর মধ্যে চলমান রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। সিবিএস নিউজের বরাতে বিবিসি জানিয়েছে, মিনেসোটার গভর্নর টিম ওয়ালস ও মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে প্রকাশ্য বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে আইসিই এজেন্টদের অভিযানে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এদিকে এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও স্বৈরতান্ত্রিক কৌশল হিসেবে আখ্যায়িত করেছেন গভর্নর টিম ওয়ালস ও মেয়র জ্যাকব ফ্রে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। গত সপ্তাহে ফেডারেল সরকারের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের বিরুদ্ধে মিনেসোটায় বিক্ষোভ শুরু হয়। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকটে পড়েছে ইউক্রেন। দেশটিতে মোট বিদ্যুৎ চাহিদার মাত্র ৬০% পূরণ করতে পারছে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, চলমান যুদ্ধের মধ্যে সবচেয়ে ঠান্ডা ও অন্ধকার শীত পার করছে ইউক্রেন। জেলেনস্কি বলেছেন, দেশের মোট চাহিদার প্রায় ১৮ গিগাওয়াট। তবে বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল মাত্র ১১ গিগাওয়াট। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কিয়েভ সরকার এই সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে। সংকট সামাল দিতে সাবেক প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী দেনিস স্মিহালকে নতুন জ্বালানি মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন জেলেনস্কি। তিনি জানান, রাজধানী কিয়েভ, খার্কিভ, ওদেসা এবং সামনের সারির কাছাকাছি শহরগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। তীব্র শীতে দিনের পর দিন হিটিং সিস্টেম ছাড়াই দিন কাটাচ্ছে হাজার হাজার পরিবার। বাংলাদেশ থেকে আসা সব ধরনের হিমায়িত পোলট্রির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর থেকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে দিয়েছে কুয়েত সরকার। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এই সিদ্ধান্তের ফলে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আবারও বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ থেকে আসা এসব পণ্যের প্রতিটি প্যাকেটের গায়ে ইংরেজি ও আরবিতে পণ্যের নাম, ট্রেডমার্ক এবং ওজনের স্পষ্ট উল্লেখ থাকতে হবে। এছাড়া প্যাকেটের গায়ে অবশ্যই উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ যুক্ত থাকতে হবে। এর আগে স্বাস্থ্য ও মান সংক্রান্ত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ থেকে আসা মুরগির মাংস, মাংসজাত পণ্য এবং ডিমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত সরকার।
শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। স্বাভাবিক হচ্ছে ইরানের পরিস্থিতি, সীমিত আকারে চালু মোবাইল নেটওয়ার্ক। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার দায় ফের অস্বীকার করল মিয়ানমার। এবং পাকিস্তানি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে পড়ে একই পরিবারের 14 জনের প্রাণহানি। এই ছিল ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।